গুড আফটারনুন। তো আমরা আজকে শুরু করব জেনারেল সায়েন্সের বায়োলজি পার্ট। জেনারেল সায়েন্সের বিশেষত তিনটে পার্ট আছে। তো যেমন আমাদের বায়োলজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে। তো এই যে তিনটে পার্টের মধ্যে আমরা এখন শুরু করব বায়োলজি পার্ট। মোস্ট ইম্পর্টেন্ট হলো বায়োলজি থেকে প্রচুর কোশ্চেন আসে। অন্য ফিজিক্স কেমিস্ট্রির থেকে প্রত্যেকটা পার্টই আমাদের ভালোভাবে পড়তে হবে, কিন্তু সবথেকে বেশি যে কোশ্চেন আসে আমার এক্সাম ওরিয়েন্টেড যদি বলি আমার বায়োলজি পার্ট থেকে। তো আমি বায়োলজি পার্টের প্রথম থেকেই শুরু করব। তো প্রথম যে বিষয়টা আমাদের আসে সেটা হলো কোষ। তো কোষ শুরু করার আগে এখন আমরা আমাদের দুটি পেইড ব্যাচ সম্পর্কে জেনে নেব। তো দেখো, আমাদের দুটি পেইড ব্যাচ চলছে। একটা হলো ডব্লিউবি প্রাইমারি টেট 2024কে লক্ষ্য রেখে, আর একটা হলো কম্বাইন্ড জব প্রিপারেশান, অর্থাৎ 2024-এর মধ্যে যে সকল কম্বাইন্ড ফিল্ডে যত পরীক্ষা হবে সেই সকল পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে। তো এখানে তোমরা যদি সাবস্ক্রিপশান নিতে চাও তাহলে ওই একই নাম্বার 9749135545 এই নাম্বারে যোগাযোগ করবে। তো মোটামুটি এই দুটি কোর্স রয়েছে, তোমরা যারা ইচ্ছুক অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। আশা করি তোমরা এখান থেকে প্রিপারেশান নিয়ে সুন্দর একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। কোর্স শুরু করার আগে আমরা আগে দেখে নেব যে আমাদের যে জীববিদ্যা বায়োলজি, এই বায়োলজি কিসের ওপরে? লাইফ, জীবের ওপরে নয়, লাইফের ওপরে। তো এই লাইফের যে মতবাদ, এই লাইফটা কিভাবে এসছে, অরিজিন অফ লাইফ, তাই না? লাইফের অরিজিন কি, এই মতবাদ এই যে কিভাবে এসছে, এই বিষয়টা বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন মতবাদ বিভিন্নভাবে প্রকাশ পায়। তো বিশেষত দুটি মতবাদ এখানে ইম্পর্টেন্ট হিসেবে বলা হচ্ছে। এক হলো অজৈব শক্তি তত্ত্ব, আমি একটু জাস্ট জিনিসটা বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর একটা কি, আর এক হলো জৈব রাসায়নিক মতবাদ। ওকে, তো অজৈব শক্তি তত্ত্ব সম্বন্ধে আমাদের বিশেষ কিছু দেখার আমাদের দরকার নেই। আমাদের মেন যে বিষয়টা সম্বন্ধে জানা দরকার সেটা হলো জৈব রাসায়নিক মতবাদ। তো জৈব রাসায়নিক মতবাদ, এই মতবাদ প্রথম কে বলেন? প্রথম বলেন বিজ্ঞানী ওপারিন। 1938 খ্রিস্টাব্দে তিনি প্রথম এই জৈব রাসায়নিক মতবাদ সম্বন্ধে বলেন। তিনি কি বলছেন যে ওপারিন বলছেন যে জীবনের সূচনা হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে, যে কিছু জীব যৌগ এবং সমুদ্রের কিছু জৈব রাসায়নিক যৌগ থেকে জীব সৃষ্টি হয়েছিল। প্রায় আজ থেকে 3.5 লক্ষ বছর পূর্বে প্রথম জীবের সূচনা হয় আমাদের পৃথিবীতে। সেই সময় কি হয়, পৃথিবীতে কিছু সরল মৌল ছিল, যেমন আমরা কার্বন বলতে পারি, আমরা হাইড্রোজেন বলতে পারি, অক্সিজেন বলতে পারি, মিথেন বলতে পারি। হ্যাঁ, তো এই সমস্ত যে মৌলগুলো এরা একত্রে যুক্ত হয়ে একটা জটিল যৌগ তৈরি করে, এই জটিল যৌগ থেকেই প্রথম প্রাণের সূচনা হয়। ওকে, তো এটা কি, এই মতবাদ জৈব রাসায়নিক তত্ত্ব, এই মতবাদটা প্রচার করেন কে? ওপারিন। এটা আমাদের বেশ ইম্পর্টেন্ট হিসাবে আমাদের জেনে রাখা দরকার। নেক্সট আমরা কি দেখছি, যে ওপারিন তো মতবাদটা প্রকাশ করেছেন। এখন পরবর্তীকালে যে বিভিন্ন অন্যান্য বিজ্ঞানী এসে তারা এই ওপারিনের মতবাদটাকে ক্রিটিসাইজ করে পরবর্তীকালে বিজ্ঞানী লেদারবার্ট তিনি কি করছেন, তিনি এই ওপারিনের জৈব রাসায়নিক তত্ত্বকে তিনটি ভাগে ভাগ করছেন। কি কি ভাগ? এক হলো কেমোজনি, নেক্সট হলো বায়োজনি, নেক্সট হলো কগনোজেনি। ওকে, এই তিনটি মতবাদে তিনি ভাগ করছেন। কেমোজনি কি? কেমোজনি হচ্ছে রাসায়নিক উদ্বর্তনবাদ, যেটাকে বলা হয় রাসায়নিক উদ্বর্তনবাদ। মেন ইম্পর্টেন্ট কিন্তু এই রাসায়নিক উদ্বর্তনবাদ আমাদের এক্সামে এটা আসে যে জীব সৃষ্টির সবথেকে উল্লেখযোগ্য মতবাদ কোনটি, সেটা কি? এই রাসায়নিক উদ্বর্তনবাদ। ওকে, যে আমাদের রাসায়নিক উদ্বর্তনবাদে কি বলছে, যে নাইট্রোজেন বেস সৃষ্টি করা হতো, তাই না? নাইট্রোজেন বেস কি? আমাদের জিন যেখানে থাকে ডিএনএতে, তাই না? ডিএনএতে দুটি বেস থাকে, এক হলো পিউরিন বেস আর এক হলো পিরিমিডিন বেস।
আমরা পরবর্তীকালে জিনিসটা ডিটেলসে আলোচনা করব, আমরা যখন ডিএনএ সম্বন্ধে পড়ব বা আমরা যখন কোষ বিভাজন সম্পর্কে পড়ব, সেখানে এই পিউরিন পিরিমিডিন সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করব, যে এই বেস সৃষ্টি করা হতো গরম সমুদ্র জলে, এটা সৃষ্টি হয়। তো গরম সমুদ্র জলে যেহেতু সৃষ্টি হয়েছিল, তাই এটাকে কি বলা হয়, হট ডাইলুট স্যুপ বলা হয়, বা হার্লডেন, হট ডাইলুট স্যুপ বা হার্লডেন বলা হতো এটাকে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট মতবাদ কি, বায়োজনী মতবাদ, সেখানে কোয়াসার্ভেট সৃষ্টির কথা বলা হয়েছে। এখন আমরা আসি সরাসরি কোষে। দেখো এখানে কোষের সংজ্ঞা কি বলা হচ্ছে, আমরা কোষের সংজ্ঞা কি বলা হচ্ছে, যে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। গঠনগত এবং কার্যগত, যে জীবদেহ গঠন করছে এবং তার কার্যপ্রণালী কি করছে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কি সেটাই হলো কোষ। এখন আমরা কি দেখি, একটা বাড়ি যখন তৈরি হয় একটা ইট দিয়ে তৈরি হয়, ছোট ছোট ইট দিয়ে তৈরি হয়, তাই না? তো এক একটা কোষ, এই এক একটা কোষ কিন্তু আমাদের জীবদেহের এক একটা ইট, বেসিক এটা, যে একটা কোষ ছাড়া কিন্তু একটা জীবদেহ গঠন হতে পারে না, একটা সিঙ্গেল কোষ একটা জীব হতে পারে। হ্যাঁ, তো আমরা এখানে কি দেখছি, যে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক কি, কোষ। এখন কোষ গঠনগত কোষের কি কি থাকা দরকার একটা কোষে, যে কি অবশ্যই তার সে কি হবে, একটা সজীব পর্দা দ্বারা ঘেরা থাকবে কোষ, সজীব পর্দা দ্বারা আবেষ্টিত থাকবে, এবং তার সাথে সাথে কি হবে, নিউক্লিয়াস যুক্ত হবে। কোষ কি হবে, নিউক্লিয়াস যুক্ত হবে। এবং আরেকটা জিনিস এখানে কি দেখছে, কোষ অবশ্যই আত্মপ্রজননশীল হবে, যে কি একটা কোষ থেকে আর একটা কোষ সৃষ্টি হতে পারবে, এমন হবে। ওকে, তো এটাকে কি বলা হচ্ছে, কোষ, যে আমাদের সজীব পর্দাবেষ্টিত নিউক্লিয়াস যুক্ত আত্মপ্রজননশীল জীবের গঠনগত এবং কার্যগত এককে কি বলা হয়, কোষ বলা হয়। যেমন আমি যদি একটা কোষের উদাহরণ যদি বলি, এখানে ডিম হলো একটা কোষের উদাহরণ। এখন কোষ আবিষ্কার কে করেন, এখানে আমরা দেখি বিজ্ঞানী রবার্ট হুক, তিনি কোষ আবিষ্কার করেন প্রথম। তিনি কিভাবে কোষ আবিষ্কার করেন, তিনি কর্কের ছিপি থেকে, কিসের থেকে, কর্কের ছিপি, কর্কের ছিপি। এখন কর্কের ছিপি আগের যুগের কি করা হতো, আগের যুগের যে বোতল তৈরি হতো, বোতলের যে ঢাকনা সেটা কি কাঠের তৈরি হতো, অনেক সময় পাওয়া যায় দেখবে এখনো ঢাকনাটা কাঠের হয়। তো এই যে কর্কের ছিপিতে তিনি প্রথম কোষ পর্যবেক্ষণ করেন, এবং তিনি বেসিক্যালি কোষ প্রাচীরটাই পর্যবেক্ষণ করেন। প্রথম সজীব কোষ রূপে সজীব কোষকে পর্যবেক্ষণ করেন লিউয়েনহক পর্যবেক্ষণ করেন, তিনি বেসিক্যালি ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। তাহলে আমাদের যদি বলা হয় কোষ প্রথম কে পর্যবেক্ষণ করেন, তাহলে রবার্ট হুক আমাদের উত্তর হবে। যদি বলা হয় প্রথম সজীব কোষকে পর্যবেক্ষণ করে, আমাদের লিউয়েনহক উত্তর হবে। এখন স্লাইডেন এবং সোয়ান এই দুজন যে বিজ্ঞানী, তারা কোষ তত্ত্ব আবিষ্কার করেন প্রথম 1938 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট আমরা দেখছি কি, যে কোষের প্রকারভেদ বলছে। ওকে, তো কোষ বেসিক্যালি 3 ভাগে ভাগ করা হয় কোষকে, কি কি, প্রোক্যারিওটিক কোষ বা যেটাকে আমি কি বলি আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, মেসোক্যারিওটিক কোষ বা মধ্য নিউক্লিয়াস যুক্ত কোষ, এবং ইউক্যারিওটিক কোষ বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ, এখন এই কোষের প্রকারভেদ কিসের উপরে ভিত্তি করে হচ্ছে, প্রোটোপ্লাজম এবং নিউক্লিয়াসের সংগঠনের উপরে ভিত্তি করে। কিসের উপরে, প্রোটোপ্লাজম এবং নিউক্লিয়াসের সংগঠনের উপরে ভিত্তি করে কিন্তু আমার এদের কোষ 3 ভাগে ভাগ করা হচ্ছে, প্রোক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। ওকে, তো প্রোক্যারিওটিক কোষ কি, প্রোক্যারিওটিক কোষ হলো যে সমস্ত কোষে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, ক্রোমোজোম ইত্যাদি সুগঠিত নয়, থাকে না, তারা কি আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বা প্রোক্যারিওটিক কোষ। আমি যদি প্রোক্যারিওটিক কোষ একটা দেখি, তাহলে কি দেখব, তার শুধুমাত্র নিউক্লিয়াসটা সুগঠিত নয়, শুধু একটা এরকম ক্রোমোজোম বা আরএনএ ডিএনএ টাইপের থাকে, এবং তার বাইরে কিছু সামান্য কোষীয় যে সমস্ত বস্তু সেগুলো থাকে, যেটা প্রোটোপ্লাজমের মধ্যে। তো সেটাই হলো
আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। তো আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বোঝার আগে আমি একটা জিনিস একটু দেখে নিই যে একটা কোষের কি কি দেখছি। একটা কোষ প্রাচীর থাকবে, যদি আমি উদ্ভিদ কোষ ধরি, কোষ পর্দা থাকবে, তার মধ্যে কোষ পর্দার মধ্যে কি যে এখানে বিভিন্ন প্রোটোপ্লাজম থাকে। তো প্রোটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা যায়। এক হলো কেন্দ্রে কি থাকবে, কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কোষীয় বস্তু যার মধ্যে থাকে সেটা হলো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই দুটো মিলে কি হচ্ছে, প্রোটোপ্লাজম। তো এই যে প্রোটোপ্লাজম আর নিউক্লিয়াসের সংগঠনের উপরে ভিত্তি করে এই কোষকে আমরা ভাগ করছি। তো প্রথম হলো প্রোক্যারিওটিক কোষ। তো প্রোক্যারিওটিক কোষের যদি বলো স্যার প্রোক্যারিওটিক কোষের উদাহরণ কি, অবশ্যই প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হলো মাইক্রোপ্লাজমা, বিভিন্ন নীলাভ সবুজ শৈবাল, ওকে, নীলাভ সবুজ শৈবাল বা মাইক্রোপ্লাজমা যেগুলো হয়, এগুলো সবই কি, এগুলো হলো আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। নেক্সট আমরা কি আসছি, মেসোক্যারিওটিক কোষ। মেসোক্যারিওটিক কোষে কি বলছে, মেসোক্যারিওটিক কোষে কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত, মানে কি নিউক্লিয়াসের নিউক্লিয় রস, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা এগুলো সব কিছু উপস্থিত, ওকে। কিন্তু এখানে ক্রোমোজোম যেটা থাকে নিউক্লিয়াসের মধ্যে, ক্রোমোজোমটা কি আম্লিক প্রোটিন যুক্ত। কিসের, এই মেসোক্যারিওটিক কোষের। এর উদাহরণ আমি যদি বলি কি, উদাহরণ হলো নখ, টিলি, উকা। উদাহরণ কি, নখ, টিলি, উকা, মেসোক্যারিওটিক কোষের উদাহরণ। নেক্সট আমরা আসি ইউক্যারিওটিক কোষ বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। মানে কি এখানে তোমার যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের গঠন সুগঠিত এবং সমস্ত যে সমস্ত কোষ, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, ক্রোমোজোম সব কিছুই উপস্থিত। এবং এই যে আমাদের প্রোটিনটা, ক্রোমোজোমের যে প্রোটিন, সেটা কি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে ক্ষারীয়। যদি আমাদের বলি ইউক্যারিওটিক কোষের উদাহরণ কি, সমস্ত যে উন্নত ধরনের উদ্ভিদ, উন্নত ধরনের প্রাণী, সমস্ত কিছু ইউক্যারিওটিক কোষের উদাহরণ। নেক্সট, এখন একটা কথা এখানে হয়তো বলতে পারো যে স্যার যে সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাস যে সমস্ত ভাইরাস দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রোটোপ্লাজম থাকে না, কোনো সাইটোপ্লাজম থাকে না, একটা নগ্ন আরএনএ থাকে, শুধুমাত্র নগ্ন আরএনএ থাকে, কোনো রকম সাইটোপ্লাজম অনুপস্থিত। এদের কি বলা হয়, সাইটোবায়োটা বলা হয়। এখন উদাহরণ কি যদি বলি আমি, উদাহরণ হলো ভাইরয়েড। এদের কোনো সাইটোপ্লাজম কোষে থাকে না, শুধু একটা খোলক থাকে এবং তার মধ্যে একটা নগ্ন আরএনএ থাকে, ওকে। নেক্সট আমি যদি বলি যে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, মেসোক্যারিওটিক কোষের তুলনা কি, দেখো বিষয় নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে কি বলছে, প্রোক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস থাকে না, আমি বলে দিয়েছি। মেসোক্যারিওটিক কোষে থাকে শুধু ক্ষারীয় প্রোটিন যুক্ত, কিন্তু আম্লিক প্রোটিন যুক্ত, এবং ইউক্যারিওটিক কোষে ক্ষারীয় প্রোটিন যুক্ত। কোষ বিভাজনের ক্ষেত্রে কি, কোষ বিভাজন প্রোক্যারিওটিক কোষে অ্যামাইটোসিস পদ্ধতিতে, মেসোক্যারিওটিক কোষে অ্যামাইটোসিস পদ্ধতিতে, ইউক্যারিওটিক কোষে মাইটোসিস এবং মিওসিস পদ্ধতি। এখন কোষ বিভাজন কি, কোষ বিভাজন হলো কি একটা কোষ থেকে অপর কোষ উৎপন্ন হওয়া, সেটাকে কি বলা হয়, কোষ বিভাজন। তো কোষ বিভাজন বেসিক্যালি তিনটে পদ্ধতিতে হয়ে থাকে, এক হলো অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমাদের যে উন্নত ধরনের প্রাণী, উদ্ভিদ, তাদের বেসিক্যালি মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন দেখা যায়, কিন্তু যে সমস্ত এই ব্যাকটেরিয়া বা বিভিন্ন প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক জীবের কোষ, তাদের ক্ষেত্রে কি দেখা যায়, অ্যামাইটোসিস কোষ বিভাজনটা দেখা যায়। মিওসিস কোষ বিভাজন কিসের ক্ষেত্রে দেখা যায়, মিওসিস কোষ বিভাজন আমাদের বেসিক্যালি জনন কোষের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন দেখা যায়, এবং মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষ বিভাজনের ক্ষেত্রে দেখা যায়। আমরা এটা ডিটেলসে আলোচনা করব আমরা যখন কোষ বিভাজন নিয়ে আলোচনা করব সেই স্থানে। নেক্সট, স্পিন্ডিল গঠন। প্রোক্যারিওটিক কোষের স্পিন্ডিল গঠন হয় না, মেসোক্যারিওটিক হয় না, ইউক্যারিওটিক কোষের হয়। স্পিন্ডিল গঠন বেসিক্যালি আমরা মাইটোসিস কোষ বিভাজনের সময় বা মিওসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডিল গঠনটা আমরা পড়ে নেব। নেক্সট আসি ক্রোমোজোম।
আমি কি বলেছি, প্রোক্যারিওটিক কোষের ক্রোমোজোম গঠিত হয় না, মেসোক্যারিওটিক কোষের গঠিত হলেও আম্লিক প্রোটিনযুক্ত এবং ইউক্যারিওটিক কোষের ক্ষারীয় প্রোটিনযুক্ত হয়। নেক্সট আমরা আসি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কি বলছে, যে আমাদের প্রোক্যারিওটিক কোষের সেন্ট্রোমিয়ার গঠিত হয় না, মেসোক্যারিওটিক কোষে গঠিত হয় না, ইউক্যারিওটিক কোষের সেন্ট্রোমিয়ার গঠিত হয়। সেন্ট্রোমিয়ারটাও আমরা যখন কোষ বিভাজন পড়ব সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব। রাইবোজোম কি? রাইবোজোম হলো এমন একটা কোষীয় অঙ্গাণু যেটা সমস্ত প্রকার কোষে দেখা যায়। আমরা ইউক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, সমস্ত প্রকার কোষের ক্ষেত্রে আমরা রাইবোজোম কিন্তু দেখতে পাবো, কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেটা 70S প্রকৃতির, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 80S এবং মেসোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 80S, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 70 এবং 80 দুই প্রকার রাইবোজোম আমরা দেখতে পাই। ওকে, রাইবোজোমের যে এস, এটা অনেক জায়গায় জিজ্ঞাসা করে, এস মানে কি? এস হলো ভেদবার্গের একক, ভেদবার্গের একক। ওকে, এটা খেয়াল রাখবে। নেক্সট, জীবের অবস্থান অনুযায়ী কোষকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। ওকে, তো উদ্ভিদ কোষ প্রাণী কোষে যাওয়ার আগে আমরা এখানে কিছু জিনিস একটু বলে দেব। কি কি? যে সবচেয়ে ছোট কোষ কি? মাইক্রোপ্লাজমা, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, সেপ্টিকাম। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম হলো সবথেকে ছোট কোষ আকৃতিতে। সবচেয়ে বড় কোষ কি? মানুষের স্নায়ু কোষ। দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রাণী কোষ কি? মানুষের স্নায়ু কোষ, প্রায় 1 মিটার লম্বা হয়। নেক্সট আমরা যদি বলি আয়তনে সব থেকে বড় প্রাণী কোষ কি? উট পাখির ডিম, উট পাখির ডিম আয়তনের ক্ষেত্রে। ওকে, সবচেয়ে বড় কোষ কি? উট পাখির ডিম। আচ্ছা, আমরা যদি বলি যে সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক শৈবাল, সব থেকে বড় এককোষী সামুদ্রিক শৈবাল কি? অ্যাসিটাবুলারিয়া, অ্যাসিটাবুলারিয়া। এগুলো কিন্তু খেয়াল রাখবে, এগুলো কিন্তু কোশ্চেনে দিয়ে দেয়। ওকে, সেজন্য আমি জাস্ট একটু তোমাদের বলে দিলাম। নেক্সট আমরা এখন উদ্ভিদ কোষ প্রাণী কোষে আসবো। তো উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য আমরা আগে একটু দেখে নিই। পার্থক্য দেখলেই তোমরা মোটামুটি জিনিসটা সম্বন্ধে, উদ্ভিদ কোষ কী, প্রাণী কোষ কী, তার সম্বন্ধে তোমাদের ধারণা হয়ে যাবে। নেক্সট প্রথমে আমরা আসি কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর কি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে যেটা বেসিক্যালি সেলুলোজ দ্বারা নির্মিত, কিন্তু প্রাণী কোষ ক্ষেত্রে কোনো কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষের ক্ষেত্রে কি থাকে? শুধুমাত্র কোষ পর্দা থাকে, এটা কিন্তু খেয়াল রাখবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দার সাথে সাথে কোষ প্রাচীরও কিন্তু দেখা যায়। ক্লোরোপ্লাস্ট, উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণীর ক্ষেত্রে থাকে না, যেটা বেসিক্যালি প্লাস্টিড। নেক্সট আমরা কি? সেন্ট্রোজোম, উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষের সেন্ট্রোজোম থাকে। সেন্ট্রোজোম বেসিক্যালি কি করে? সেন্ট্রোজোম বেসিক্যালি আমাদের যে প্রাণী কোষ, তার কোষ বিভাজনের ক্ষেত্রে বেমের গঠনে সাহায্য করে। ওকে, বেম তন্তু। নেক্সট আমরা আসি লাইসোজোম, একটা কোষীয় অঙ্গাণু। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোনো লাইসোজোম থাকে না, প্রাণী কোষের ক্ষেত্রে লাইসোজোম থাকে। লাইসোজোমকে কি বলা হয়? এখানে একটু খেয়াল রাখবে, আত্মঘাতী থলি বলা হয়। এক্সামে কিন্তু বহুবার এসছে এই কোশ্চেনটা, আত্মঘাতী থলি কাকে বলে? আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। নেক্সট আমরা আসি ভ্যাকুয়াল। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? সংখ্যায় অল্প থাকে কিন্তু আকারে অনেক বড় হয়। যে বিষয়টা ঠিক এমন হয় যে একটা কোষ এত বড় একটা ভ্যাকুয়াল থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। প্রাণী কোষের ক্ষেত্রে বেসিক্যালি কি তুলনায় বেশি থাকে কিন্তু আয়তনে অনেক ক্ষুদ্র। নেক্সট আমরা আসি পিনোসাইটিক গহ্বর। পিনোসাইটিক গহ্বর উদ্ভিদ ক্ষেত্রে কোষের ক্ষেত্রে গঠিত হয় না, প্রাণীর ক্ষেত্রে কি গঠিত হয়। পিনোসাইটিক গহ্বর কি? পিনোসাইটিক গহ্বর হলো কোষ পর্দার মধ্যে একটা গহ্বর, যার মাধ্যমে যে কোষ পর্দা বিভিন্ন তরল খাদ্য গ্রহণ করে। ওকে, তো পিনোসাইটিক গহ্বর বেসিক্যালি কি? কোষ পর্দায় দেখা যায়, যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু বাইরে কোষ প্রাচীর থাকে, শোনো উদ্ভিদ কোষের ক্ষেত্রে পিনোসাইটিক গহ্বর গঠিত হয় না। কোষান্তর সংযোগ। কোষান্তর সংযোগ কি? দুটি কোষের মধ্যে সংযোগ স্থাপন বিভিন্ন সাইটোপ্লাজমীয় বস্তুর মাধ্যমে, যেটা আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাজমোডেসমাটা কোষান্তর সংযোগ রক্ষা করে। প্রাণী কোষের ক্ষেত্রে কি? ডেসমোজোম, টাইট জাংশন,
এডহেরন জাংশন, গ্যাপ জংশন প্রভৃতি জংশনের মাধ্যমে আমাদের কোষান্তর সংযোগ সম্ভব হয়। নেক্সট, মাইক্রোভিলাই উদ্ভিদের ক্ষেত্রে গঠিত হয় না, প্রাণীর ক্ষেত্রে মাইক্রোভিলাই গঠিত হয়। নেক্সট, এবার আমরা আসি কোষ প্রাচীর। আমরা এবার কোষের বিভিন্ন যে পার্টে আমরা চলে আসলাম। প্রথম পার্ট কি? কোষ প্রাচীর বা সেল ওয়াল যেটাকে বলা হয়, যেটা বেসিক্যালি কি উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায়। সংজ্ঞায় কি বলছে দেখো এখানে, যে প্রায় সমস্ত উদ্ভিদ কোষের প্লাজমা পর্দাকে ঘিরে সেলুলোজ ও অন্যান্য উপাদান দিয়ে গঠিত নির্জীব পুরু দৃঢ় ভেদ্য স্থিতিস্থাপক আবরণকে কোষ প্রাচীর বলে। তাহলে এখানে মেন ইম্পর্টেন্ট আমাদের কোন জিনিস খেয়াল রাখতে হবে, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায়, ওকে, এবং তার সাথে কি এটা প্লাজমা পর্দা বা কোষ পর্দাকে ঘিরে থাকে, এবং এটা কি দ্বারা নির্মিত? সেলুলোজ এবং বিভিন্ন অন্যান্য উপাদান দ্বারা নির্মিত, যেমন আমরা বিভিন্ন হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এই সমস্ত উপাদান দ্বারা এটা নির্মিত। এবং এটা অবশ্যই নির্জীব হবে, মানে কি মৃত হবে, পুরু হবে, দৃঢ় হবে, পুরু এবং দৃঢ় হবে, এবং এটা ভেদ্য হবে। ভেদ্য মানে কি সমস্ত কিছু, সমস্ত বস্তু কোষ প্রাচীর কি করতে পারে? ভেদ করতে পারে। স্থিতিস্থাপক আবরণ হলো কি? কোষ প্রাচীর। তাহলে ইম্পর্টেন্ট জিনিসগুলো খেয়াল হলো তোমাদের, কি থাকবে? উদ্ভিদ কোষ প্লাজমা পর্দাকে ঘিরে থাকবে, সেলুলোজ অন্যান্য উপাদান থাকবে, নির্জীব হবে, দৃঢ় হবে, ভেদ্য হবে, ওকে। এখন কোষ পর্দা কে আবিষ্কার করেন? কোষ পর্দা আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্টসন। কোষ পর্দা আবিষ্কার করেন। এখন কোষ প্রাচীর আবিষ্কার করেন, কোষ পর্দা বলছি, কোষ প্রাচীর আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রবার্টসন। দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি কোষ পর্দার বাইরে যে এই আবরণ থাকে, যেটা বেসিক্যালি কি এই কোষ প্রাচীরের মধ্যে তিনটে পার্ট থাকে, মধ্যচ্ছদা, গৌণ কোষ প্রাচীর এবং মুখ্য কোষ প্রাচীর, ওকে। যে এখন এর উৎপত্তি সম্বন্ধে কি আমরা একটু দেখে নিই। উৎপত্তি কি? যে কোষ বিভাজনের সময় যখন দুটি অপত্য নিউক্লিয়াসের মাঝে একটা বস্তু জমা হয়, যেটাকে বলা হয় ফ্র্যাগমোজোম। কি বলা হয়? ফ্র্যাগমোজোম। যে আমাদের যখন কোষ বিভাজন হচ্ছে, কোষ বিভাজন হয় তখন কি একটা কোষ তার নিউক্লিয়াসটা ভেঙে দুদিকে চলে আসলো। তো যখন এই নিউক্লিয়াসের বিভাজন ঘটে তখন মাঝখানে কি জমা হয়? ফ্র্যাগমোজোম জমা হয়, ওকে। তো এটা কি? এটা সেল প্লেট হিসাবে কাজ করে, দুটি কোষকে ভাগ করে। এর পাশে বিভিন্ন তোমার বিভিন্ন কোষের বস্তু জমা হয়ে বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে এটাকে মধ্যচ্ছদায় পরিণত করে, এবং এর দুই পাশের বিভিন্ন বস্তু কি তৈরি হয়? কোষ প্রাচীর তৈরি হয়। তো আমরা কি দেখছি? যে আমাদের কোষ বিভাজনের সময় কিন্তু এই কোষ প্রাচীরটা কিন্তু উৎপত্তি হয়ে যাচ্ছে। এখন গঠন আমরা কি বলেছি? মধ্যচ্ছদা থাকে, গৌণ কোষ প্রাচীর থাকে এবং মুখ্য কোষ প্রাচীর থাকে। মধ্যচ্ছদা কি? দুটি কোষের প্রাথমিক কোষ প্রাচীরের মাঝখানের যে আবরণ, দুটি কোষ দেখছি আমরা এখানে, যদি একটা কোষ মাঝখানের যে আবরণ, এটাকে কি বলা হয়? মধ্যচ্ছদা বলা হয়, ওকে। তো এটা বেসিক্যালি কোলয়েড এবং বিভিন্ন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেপটেক প্রভৃতি এখানে থাকে এই তোমার মধ্যচ্ছদায়। নেক্সট আমরা আসি প্রাথমিক কোষ প্রাচীর। আমি জাস্ট ডিটেলসে এটা আলোচনা করে দিচ্ছি। প্রাথমিক কোষ প্রাচীর বেসিক্যালি সেলুলোজ, হেমিসেলুলোজ, বিভিন্ন লিগনিন, পেকটিন প্রভৃতি দিয়ে গঠিত, ওকে। এবং গৌণ কোষ প্রাচীরও একই। কাজ কি? কোষ প্রাচীরের কাজ দেখো, কাজ এখানে কি বলছে? কোষকে আকৃতি প্রদান করে কোষ প্রাচীর, এবং কোষের বিভিন্ন আভ্যন্তরীণ উপাদানকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, কোষের পরিবহন নিয়ন্ত্রণ করে, ওকে। এগুলোই বেসিক্যালি আমাদের কোষ প্রাচীরের কাজ। নেক্সট আমরা কি দেখছি? প্লাজমোডেসমাটা কাকে বলে? প্লাজমোডেসমাটা কাকে বলে? এখন আমরা কি, যে দেখো সংজ্ঞা কি বলছে প্লাজমোডেসমাটার? দুইটি পার্শ্ববর্তী উদ্ভিদ কোষে কূপজোড়ার মধ্যে দিয়ে যে সূত্রাকার সাইটোপ্লাজমের সংযোগ দেখা যায়। আমি কি দেখছি? দুটো কোষ। তো এর মধ্যে কি থাকে? উদ্ভিদ কোষের বিভিন্ন কূপ থাকে আমাদের এর মধ্যে কোষ প্রাচীরে। তো এই যে সাইটোপ্লাজমীয় বস্তু, এই
কূপের মাধ্যমে দুটি কোষের মধ্যে সংযোগ স্থাপন করে এটাকেই কি বলা হয়? প্লাজমোডেসমাটা বলা হয়। এখন এখানে আরও কিছু বিষয় থাকে, যেমন কিছু জিনিস আমরা এখানে বলে দিচ্ছি, যেমন টোরাস পড়ে মাঝে মাঝে। টোরাস কি আমাদের দিয়ে দেয়, টোরাস কি? তো কয়েক প্রকার কোষ থাকে যেখানে এই কূপ পর্দাগুলো চাকতির মতো মোটা হয়। তো এই চাকতির মতো মোটা কূপ, এই যে কূপগুলো, সেটাকে কি বলা হয়? টোরাস বলে। কাইটিন কি? এখন আমাদের যদি বলে সে কাইটিন কি, এই কাইটিন বহুবার এসছে। কাইটিন কি? বেসিক্যালি এক প্রকার জৈব বস্তু যেটা ছত্রাক ও লাইকেনের কোষ প্রাচীরে থাকে। ছত্রাক এবং লাইকেনের কোষ প্রাচীরে কি থাকে? কাইটিন থাকে। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। ডেসমোজোম কাকে বলে? ডেসমোজোম আমরা প্রাণী কোষের ক্ষেত্রে পড়ব। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেমন প্লাজমোডেসমাটা, প্রাণীর কোষের ক্ষেত্রে তেমন ডেসমোজোম। ওকে, নেক্সট আমরা আসি কোষ পর্দা। কোষ পর্দা কি বলছে? যে প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে, সংজ্ঞায় বলছে দেখো, সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক অর্ধভেদ্য বা প্রবেদক ভেদ্য লিপোপ্রোটিন নির্মিত, এটা লিপোপ্রোটিন, এটা লাইপোপ্রোটিন হবে, একটু খেয়াল রাখবে, লাইপোপ্রোটিন হবে। ত্রিস্তর সজীব আবরণ। তাহলে আমাদের এখানে মেন যে কি পয়েন্ট, সেই কি পয়েন্টগুলো দেখো। কি পয়েন্টগুলো কি? প্রত্যেকটা সজীব কোষে থাকবে, প্রোটোপ্লাজমকে ঘিরে থাকবে, এবং এটা কি হবে? অর্ধভেদ্য বা প্রবেদক ভেদ্য। আমরা যখন কোষ প্রাচীরে পড়েছিলাম তখন কি পড়েছিলাম? কোষ প্রাচীর কি ভেদ্য পড়েছিলাম না, কিন্তু কোষ পর্দা কি প্রবেদক ভেদ্য বা অর্ধভেদ্য, এবং লাইপোপ্রোটিন নির্মিত। মানে কি, আমরা এখন একটা কোষ পর্দা যদি পড়ি, দেখো এখানে লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তর বলেছে। মানে কি, আমাদের কোষ পর্দাটা ঠিক 3টে স্তরে ভাগ আছে। দুই দিকে দুটো প্রোটিনের স্তর, মাঝখানে লিপিডের স্তর। দুই দিকে দুটো প্রোটিন থাকবে, মাঝখানে লিপিড থাকবে। এটাকে কি বলা হয়? ত্রিস্তরীয় পর্দা কোষের। তো এই ত্রিস্তরীয় পর্দায় কি কোষ পর্দা। তাহলে কি পয়েন্টগুলো খেয়াল রাখবে। এখন কোষ পর্দা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী সোয়ান কোষ পর্দা আবিষ্কার করেন। আর এর নামকরণ করেন কে? নেগেলি এবং ক্রামার। তাহলে আবিষ্কার কে করেছে? সোয়ান আবিষ্কার করেছে। কোন সোয়ান? আমরা যখন কোষ তত্ত্ব বলেছিলাম না, স্লাইডেন এবং সোয়ান, তো সেই সোয়ান 1938 সালে তিনি কোষ পর্দা আবিষ্কার করেন, কিন্তু তিনি নামকরণ করেননি। নামকরণ করেছে কে? নেগেলি এবং ক্রামার কোষ পর্দার নামকরণ করেছেন। ওকে, এখন আমাদের যদি এখানে বলে কোষ পর্দার তরল মোজাইক নকশা কে তৈরি করে, আমরা কি বলবো তাহলে? কোষ পর্দার তরল মোজাইক নকশা কে তৈরি করে? তোমরা এখানে খেয়াল রাখবে, এটাকে এখানে দেওয়া নেই, তোমরা একটু লিখে রাখবে, সিঙ্গার ও নিকলসন। সিঙ্গার এবং নিকলসন কোষ পর্দার তরল মোজাইক নকশা তিনি আবিষ্কার করেন। এটা কিন্তু এক্সামে বহুবার এসছে, তরল মোজাইক নকশা কে তৈরি করেন? সিঙ্গার এবং নিকলসন। ওকে, খেয়াল থাকবে। নেক্সট আমরা আসি কোষ পর্দার কাজ কি। প্রত্যেকটা কোষ পর্দা, কোষ প্রাচীর, এদের মেন কাজ হলো কোষের আকার প্রদান করা।